রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। লেবু গোত্রের একটি ফল হলো মোসাম্বি। আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে এই ফলটির চাষ তেমন একটা দেখা যায় না। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের উদ্যোগী কৃষক হিমাত আলী মণ্ডল, তিনি তার ২ বিঘা জমিতে মোসাম্বির বাগান তৈরি করেছেন। এখন সেই গাছে পাওয়া যাচ্ছে বাণিজ্যিক ফলন। তিনি জানালেন তার মোসাম্বি চাষের অভিজ্ঞতা। মোটামুটি মৌসম্বিটা দেখলাম যে আমাদের এই মাটিতে তাতে একটা ভালো রেজাল্ট আসছে বা ভালো মিষ্টি। এই চারাটা আমি যোগাযোগ করেছি নদিয়ার থেকে এক চাষির কাছ থেকে, তিনি করেছেন, ভালো লাভবান হয়েছেন। 10 কাঠা জমি করেছি, আরও 1.5 বিঘে লাগানো হয়েছে, গড়ে 2 বিঘে জমি। তাতে আমি মোটামুটি 4খানা চাষ দিয়েছি। 4খানা চাষ দিয়ে 15 দিন ফেলে রেখে দিয়েছিলাম। 15 দিন ফেলে রেখে গোবরের সার খোপে দিয়েছি, দিয়ে তারপরে আমি চারাটা বসাইছি। 8 হাত বাই 8 হাত গোবরের সারটা আগে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা দিয়ে মাটি চাপা দিয়েছি। মাটি চাপা দিয়ে তারপরে ওই জায়গাটায় আবার গর্ত খুঁড়েছি। গর্ত খুঁড়ে তারপরে আমি মোটামুটি ওই জায়গাটায় আমি চারা বসাইছি। চারা বসাই দিয়ে জল দিয়ে চারা লাগাই দিছি, আমার চারা ধরে গেছে। জমিটা মোটামুটি এখন এই ঘাস নিংড়ানো হচ্ছে, স্প্রে পরিচর্যা করা হচ্ছে, এইসবগুলো করা হচ্ছে। তাতে আমি মোটামুটি আমার মাল ভালোই এসছে। চাষের দিকে আর একটু বাড়াবার চেষ্টা করছি। 7বার 8বার দেওয়া হয়েছে জল, এতে জলটা কম লাগে। ঘাস আগাছা পরিষ্কার করেছি, দিয়ে আবার গোবরের সার পুরো জমি ছড়াই দিয়েছি। দিয়ে তারপরে মাটি একটু কোপাইছি, মাটি কোপাই দিয়ে তারপরে আমি জল দেওয়া হয়েছে। প্রথমবারে আমি সার দিলাম 100 গ্রাম করে, এর সঙ্গে খৈলও দিয়েছি, আর 500 গ্রাম করে গোবরের সার একসঙ্গে মিক্সড করে আমি প্রথমেই দেওয়া হলো। চারা বসানোর পরে 2 মাস বাদে আমি সারটা দিছি। দিয়ে এবার 4 মাস বাদে আবার আমি সারের অঙ্কটা একটু বাড়াইছি। 200 গ্রাম হাড়ের গুঁড়ো, 200 গ্রাম খোল দিয়েছি। দিয়ে এবারে 3 মাস বাদে 500 গ্রাম হাড়ের গুঁড়ো, গোবরের সার মানে 5 কিলো করে দিয়েছি, ওটা গাছ পিছু। তাতে আমার প্রায় 17 মাসে আমার গাছ মোটামুটি একটা ডেভেলপ এসে গেছে, বা তাতে মাল চলে এসছে আমার। বর্ষার সময় যেতেই গোড়ায় একটু মাটি দেওয়া হয়, তাতে জলটা কম বসবে এমন জমিতে করতে হবে, তাতে যেন জলটা না বাঁধে। জলটা বাঁধলে এতে একটা ব্যাপক ক্ষতি আছে, যার জন্যে গোড়া একটু উঁচু করে দেওয়া আছে। এই কলম নিজের থেকে আমি নিজেই তৈরি করছি, সেইভাবে তৈরি করে আমি নিজেই বসাইছি। ফল 8 টাকা পিস মোটামুটি আমার কাছ থেকে নিয়ে গেছে ব্যাপারীরা। প্রথমবারে 40টা গাছে আমি 20,000 টাকা মতো পেয়েছি। 100-150 করে ফল এসছে। তেলটা ব্যবহার করতাম হামলা তেলটা, আর এর সঙ্গে মিরাকুলান দেওয়া হতো। এরপরে আমি আবার 7 দিচ্ছি, আবার দেখছি ফুল চলে এসছে। মোসাম্বির ভালো ফলন পেতে কি কি পরিচর্যা করা দরকার সে বিষয়ে জানালেন স্থানীয় সহকৃষি অধিকর্তা অরুণ কুমার দাস। এটা তো 2বার বছরে ফল দেয়, যেহেতু অক্টোবরে উঠে গেছে। সাধারণত ফল দেওয়ার পরে ফল গাছের আমাদের প্রুনিংটা খুব দরকার। এটা যদি প্রুনিং করে দেওয়া যায়, এবং প্রুনিং করার পরই কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে। কারণ প্রুনিং করার পর কাটা অংশ দিয়ে রোগ বা ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যাতে না ঢুকতে পারে। আর যে সমস্ত ডালগুলোর মধ্যে রাস্ট বা ব্লাস্ট এই জাতীয় আক্রমণে দেখা যায়, তাহলে সেই পাতাগুলোকে কেটে ফেলে একদম বাগানের বাইরে নষ্ট করে মাটির নিচে বা শুকিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এই বাগানের যে গাছের বয়স, তাতে সেই অনুযায়ী ইউরিয়া 500 থেকে 750-র মধ্যে, এবং ফসফেট দিতে হবে 1 কেজির, পটাশ দিতে হবে 1 কেজির একটু বেশি, কিন্তু 1.5 কেজির কম। এইটা দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে জল দিতে হবে। আর জৈব সারটা রাসায়নিক সারের সঙ্গে একসঙ্গে যখন দেওয়া হয় একসঙ্গেই দিতে হবে। আর বাগানে কোনো আগাছা যাতে না থাকে, সমস্ত আগাছাটাকে তুলে ফেলতে হবে। গোড়ার থেকে মোটামুটি 4 ফুট দূরে চারিদিকে একটা ভেলি করে দিতে হবে। কারণ আমরা যখন সারটা দেব, তখন যাতে সেই চারিদিকে যে বর্ডারটা রইল তার বাইরে যাতে সারটা বেরিয়ে না যায়। যখন চারা লাগানো হয়, কলম করার পর অন্তত 1 বছর পুরনো চারা মেইন ফিল্ডে লাগানো উচিত। এবং যদি গর্ত করতে হয়, অন্তত 2.5 ফুট এই আয়তনে পিট করতে হবে। করে তারপর তার মধ্যে জৈব সার এবং মাটি ভালো করে মিশিয়ে গর্তটাকে পুড়ে দিতে হবে। পুড়ে দিয়ে এইবার সরু ছোট্ট চারাটাকে ওই মাঝখানে বসিয়ে দিতে হবে। বসাবার পরে জল যাতে গোড়ায় না জমে। গাছের দূরত্ব অ্যাকচুয়ালি 7 ফুট বাই 8 ফুট রাখলে সবচেয়ে ভালো হয়। রো টু রো ডিস্ট্যান্স হচ্ছে 8 ফুট এবং প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিস্ট্যান্স হচ্ছে 7 ফুট। এর অনুখাদ্য বলতে একটাই
সবসময় দরকার হয় সেটা হচ্ছে বোরন, এবং আমার মনে হয় বছরে একবার অন্তত 2 গ্রাম পার লিটার বোরন স্প্রে করা উচিত। পোনা মাছ চাষের ক্ষেত্রে শীতকালে বিশেষ যত্ন নিতে হবে। এই সময় মাছের বাড়বৃদ্ধি বেশি হয় না, তাই মাছ চাষে খাদ্য কম লাগে। আবার পুকুরের জল ক্রমশ কমতে থাকার কারণে মাছের রোগ জ্বালা দেখা দিতে পারে। এই সময় মাছ চাষিদের কি করণীয় তা জানালেন মুর্শিদাবাদ জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডক্টর সমীরণ পাত্র। চাষি ভাইরা জানেন যে শীতকাল মানে কি আমাদের জলের তাপমাত্রা কমতে শুরু করবে, তাতে করে ওদেরও ঠান্ডাটা কম লাগে, জলের তাপমাত্রা যেহেতু কমে যাচ্ছে এবং ওরা হচ্ছে কি নিজেদের তাপমাত্রা মেনটেন করতে পারে না। জলের যা তাপমাত্রা বা পরিবেশের যা তাপমাত্রা সেই তাপমাত্রা অনুযায়ী ওদের শরীরের তাপমাত্রা হয়। বিশেষ করে যে পুকুরটা করবো সেই পুকুরের পাড়ে যাতে বিশেষ করে বড় বড় গাছ, আম জাম বাঁশ এই সমস্ত গাছগুলো যাতে না লাগাই, কিংবা যদিও থাকে সেগুলোকে কেটে ফেলতে হবে। যে সমস্ত গাছ উপকারী গাছ আছে, যেমন হচ্ছে কি নারকেল গাছ লাগান, সুপারি গাছ লাগান, এই সমস্ত গাছগুলো লাগাতে পারেন, যাতে করে পুকুরের ছায়াও সৃষ্টি করবে না, আবার পুকুরের পাড়ের মাটিটাও ধরে রাখবে। এই পুকুরে ধরেন আমার প্রচুর পানা হয়ে গেছে, বলবেন যে আমার পুকুর পাড়ে গাছ নেই কিন্তু পুকুরে পানা আছে, সূর্যের আলোটা ডাইরেক্ট হচ্ছে কি আমার পুকুরে জলে আসতে পারছে না, তা সেক্ষেত্রে আমাকে ওই মাঝের যে আস্তরণটা মানে পানাটাকে পরিষ্কার করতে হবে। পানাটা পরিষ্কার করবেন, কারণ সে কচুরি পানা হতে পারে, টোপা পানা হতে পারে, খুদি পানা হতে পারে, সেই সমস্তগুলো পরিষ্কার করবেন। যদি কেমিক্যাল প্রয়োগ করেন সেখানে কি 2,4-D যেটা মোটামুটি 4 লিটার প্রতি বিঘাতে সেটা হচ্ছে কি স্প্রে করে দেবেন। যদি সকালে প্রয়োগ করেন দেখবেন বিকেলের দিকে দেখতে পাতাগুলো মুড়তে শুরু করবে এবং ব্রাউন কালার হতে শুরু করবে এবং নেতিয়ে পড়বে। প্রয়োগ করার আগে পুকুর পাড়ে একটা নোটিশ বোর্ড লাগিয়ে দেবেন যে আমরা এই বিষ প্রয়োগ করছি, এই পুকুরে চান বা এই জল ব্যবহার করা যাবে না। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। পুকুরের পানা, আগাছা, ছোটো ছোটো যা কিছু সেগুলো তুলে পরিষ্কার করে দিতে হবে। জলের পিএইচটা দেখে আমরা ভাবলাম যে গ্রীষ্মকালে আমরা 1 বিঘা পুকুরে 10 কেজি করে চুন দিতে বলছি, কিন্তু শীতকালের ক্ষেত্রে সেই ডোজটা একটু বাড়িয়ে দেবেন, যেহেতু জলের তাপমাত্রা অনেকটা কমে যায়। সেই জন্য হচ্ছে কি আপনারা 20 কেজি করে ব্যবহার করবেন, মানে এই 3 মাস ব্যবহার করবেন 20 কেজি করে, আর এমনি বাকি সারা বছর হচ্ছে কি সেখানে 10 কেজি করে ব্যবহার করবেন। মাছকে খাবার দিই, কারণ হচ্ছে কি মাছ চাষ করতে গেলে আমরা যে খাবার লাগবে সেই আপনারা তৈরি করা খাবার দিতে পারেন, অথবা বিভিন্ন কোম্পানি মেড যে ফ্লোটিং ফিড, এখন ভাসমান যে খাবার আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো সেই ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার যখনই ব্যবহার করছেন, শীতকালে যেহেতু জলের তাপমাত্রা কমে যাচ্ছে, তখন হচ্ছে কি আপনারা কি করবেন যে গরমকালে যে আমরা 5 to 8% বডি ওয়েট হারে যে খাবারটা দিচ্ছিলাম বেশি পরিমাণে, কারণ বেশি পরিমাণে বাড়বে মাছ, খাবার দিতে হবে তখন, কিন্তু শীতকালে সেই পরিমাণটা অনেকটা কমিয়ে দেবেন। তার কারণ হচ্ছে কি সেখানে হচ্ছে 2 to 3% বডি ওয়েটে খাবার দেবেন, এবং যদি খাবার যদি সঙ্গে সঙ্গে না খেয়ে নেয় তাহলে দেখবেন যে তাহলে খাবারের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে কি যত তাপমাত্রা কমবে, 17-18 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15 ডিগ্রি টেম্পারেচার নিচে নেমে যাবে, তখন কিন্তু মাছ অলরেডি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। শুধু খাওয়া দিয়েই দিলেই হলো, অনেকে আবার মুড়ি ব্যবহার করছে, তো সেটাও তো একটা খাবার, কিন্তু নয়, তার হচ্ছে কি প্রোটিন পার্সেন্টেজ থাকা দরকার। তার হচ্ছে কি কতটা থাকবে, সেটা হচ্ছে 25 থেকে 26% প্রোটিনযুক্ত খাবার আমরা ব্যবহার করবো। সেটা আমরা তৈরি করে খাবার করতে পারি, অথবা কোম্পানি মেড। বস্তার পেছনে দেখবেন সিপি বলে, ক্রুড প্রোটিন বলে লেখা আছে, সেই পার্সেন্টেজটা দেখবেন, কিন্তু দেখেই বুঝতে পারবেন যে ওতে কত পার্সেন্ট প্রোটিন আছে, এবং সেই অনুযায়ী দাম হয়। আর একটা জিনিস করতে হবে, আপনাকে বারবার কিন্তু নেটিং করতে হবে। গ্রীষ্মকালের ক্ষেত্রে থেকে যেমন আমরা কি নেটিং করলাম কিংবা মাছ দৌড়ঝাঁপ করে, ঠিক আছে, কিন্তু শীতকালে হচ্ছে কি মাছ বেশি নড়াচড়াও করে না, এবং হচ্ছে কি সবসময় জড়সড়ো হয়ে থাকে। তো সেই জন্য হচ্ছে কি শীতকালের ক্ষেত্রে নেটিংয়ের পরিমাণটা একটু বাড়াবেন, যাতে করে হচ্ছে মাছ একটু নাপাচাপা করবে, গায়ে যে মিউকাসটা সেটা হচ্ছে কি কমে যাবে, এবং হচ্ছে কি বারবার হেলথটাও দেখতে পাবেন যে মাছে কোনো ঘা হয়েছে কিনা, ফুলকায় কোনো ঘা হয়েছে কিনা, কিংবা হচ্ছে কি আরগুলাস ইফেক্টেড হয়েছে কিনা। আরগুলাস বলতে কি মাছে যেটা উকুন বলছি আমরা, যে একটা প্যারাসাইট বাইরে থেকে আসে এবং সেটা গায়ে লেগে থাকবে, এবং সেখান থেকে মাছের শরীর থেকে সে রক্তটা শুষে খেয়ে নেবে, এবং সে তো শুষে খেয়ে চলে গেল, এবং পরবর্তী জায়গায় যে ঘা জায়গাগুলো থাকে সেখানে হচ্ছে কি আবার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডেকে দিয়ে চলে গেল। যে আপনারা নেটিং মোটামুটি 2 থেকে 3 বার করে করবেন শীতকালে, এবং হচ্ছে কি খাবার তো দেখবেন ব্যাগ ফিটিং করবেন, ব্যাগের মধ্যে খাবার দেবেন ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা 1 বিঘা পুকুরে 70 থেকে 180 গ্রাম করে আমরা হচ্ছে কি 1 বিঘা পুকুরের জন্য ছিটিয়ে দিতে পারেন, জলে গুলে সেটা ধারে ধারে ছিটিয়ে দেবেন, তাতে করে হচ্ছে কি পুকুরে আর অন্য কোনো পরজীবী বা অন্য কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ যাতে না হয় সেটা হতে পারে। একটু যদি শীত শেষ হতে চলছে, গরম শুরু হবে, এরকম সময় কিন্তু অনেক ধরনের ডিজিজ আউটব্রেক হয়, যেহেতু তাপমাত্রা একটা হেরফের হয়ে যায়। তো সেদিকেও একটা লক্ষ্য নজর রাখতে হবে। তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে জিনিসগুলো বাড়াতে হবে, খাবারের পরিমাণ বাড়াতে হবে, এবং জল যদি কমে যায় তখন জলের হাইটও বাড়াতে হবে। এবং মাছের ঘনত্বর একটা ব্যাপার থাকে, যে আমি ধরো না প্রচুর পরিমাণে মাছ আমি ছেড়ে রেখেছি, এবং সেখানে হচ্ছে কি ছোটো বড়ো সাইজের মাছও আছে প্রচুর, আমার এই সাইজ আছে, 1 কেজি আছে, 2 কেজিও আছে। তো এই জিনিসগুলো মেনটেন করবেন, যাতে করে হচ্ছে কি এমনভাবে মেনটেন করবেন যাতে করে একটা সাইজেরই মাছই যেন একটা পুকুরে থাকে। আপনি বারবার ছাড়ুন, বারবার তুলুন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সবচেয়ে ভালো টেকনিক, যে বারবার ছাড়বো এবং বারবার মাছ তুলবো। বছরে হচ্ছে কি 3 বার ছাড়বো, 3 বার তুলবো।
যেটা এখন চলছে ট্রেন্ড, এবং সেটা করবেন। কিন্তু হচ্ছে কি সাইজটা ঠিকঠাক মেনটেন রাখবেন। যে ধরুন আমি 100 গ্রাম ছাড়লাম কিংবা 250 গ্রাম ছাড়লাম, যেন আমার পুকুরে 250 গ্রামেরই চারা থাকে বা 500 গ্রামেরই মাছ থাকে, এরকম যেন হয়। মোটামুটি শীতকালে দেখবেন 5 থেকে 6 ফুট যাতে জল থাকে, এবং যে পুকুরে জলের হাইট কম আছে সেই পুকুরে দেখবেন মাছ ভালো থাকবে, কারণ হচ্ছে কি সূর্যের আলোটা তলদেশ পর্যন্ত পৌঁছতে পারে। একটু বেশি হাইট থাকলে সেই জলটা বাইরে এক্সেস ড্রেন আউট করে দেবেন। এই জিনিসগুলো মেনটেন করবেন। এবং হচ্ছে কি পুকুরে যদি হচ্ছে কি অক্সিজেনের অভাব হয়, আর একটা জিনিস হচ্ছে কি অনেক দিন ধরে সূর্য বোঝাচ্ছে না, কুয়াশা হয়ে আছে, তাহলে তখন কি করবেন দেখবেন পুকুরে মাছ কিছুদিন পরে খাবি খেতে শুরু করবে, খাবি খেতে আরম্ভ করলো সকালবেলা করে। তখন হচ্ছে কি অক্সিজেনের ঘাটতি হয়। বাড়িতে পাম্প যদি থাকে পাম্প চালিয়ে দেবেন, যদি এয়ারেটার মেশিন থাকে তারা এয়ারেটার মেশিন পাম্প চালিয়ে দেবেন এই জিনিসগুলো। অথবা এখন অক্সিজেনেটের ট্যাবলেট বেরিয়ে গেছে, সেই ট্যাবলেটও ব্যবহার করলে মোটামুটি আপনারা ভালো কাজও পাবে। এই জিনিসগুলো মেনটেন করলে আপনাদের শীতকালীন যে মাছের যে সমস্যাগুলো, চাষের ক্ষেত্রে যে সমস্যাগুলো, সেইগুলো থেকে রেহাই পাবেন আপনারা। এবং এছাড়াও আপনারা হচ্ছে কি যদি সেরকম সমস্যা হয়, গভীর সমস্যা হয়, আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবার দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকরা আমাদের কাছে বিভিন্ন রকম যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন রাজীব দে। জমিতেই মোজাইক রোগের উপদ্রব দেখা দিয়েছে। এই রোগটি ভাইরাস ঘটিত। জাপ পোকা নামক শোষক পোকা রোগটি ছড়ায়। রোগাক্রান্ত পেঁপে গাছের ডগার দিকের পাতাগুলো হলদে হয় এবং হলদে ও সবুজের মোজাইক করা বলে মনে হয়। এই গাছের ডগার পাতাগুলো সোজা হয়ে থাকে। এই রোগে আক্রান্ত গাছের বার বৃদ্ধি হয় না এবং গাছে ফল ধরে না। ফল ধরলেও তা ছোট আকারের হয়। এছাড়াও পাতাগুলো কুঁকড়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো হঠাৎ করে সরু হয়ে যায়। অবশেষে রোগাক্রান্ত গাছটি মারা যায়। এই রোগের নিয়ন্ত্রণে একেবারে প্রথম থেকেই ব্যবস্থা নিতে হবে। পেঁপের মোজাইক সহনশীল জাত যেমন পুষা ম্যাজেস্ট্রি চাষ করলে এই রোগের উপদ্রব কিছুটা কম হয়। অনেক সময় বীজ থেকে চারা তৈরি করে সেই চারা মূল জমিতে লাগালে এই রোগের প্রবণতা অনেকটা কমানো যায়। চারা লাগানোর আগে ইমিডাক্লোপ্রিড 1 গ্রাম প্রতি 5 লিটার জলে মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে এবং সেই দ্রবণে ডুবিয়ে চারা মূল জমিতে লাগানো যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সুষম মাত্রায় উদ্ভিদ খাদ্যের যোগান দিতে হবে। অতিমাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা চলবে না। জমি পরিদর্শন করে দেখতে হবে এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় সেক্ষেত্রে রোগাক্রান্ত গাছ তুলে দূরে মাটিতে পুঁতে দিতে হবে। যেহেতু রোগটি জাপ পোকা ছড়ায় তাই জাপ পোকার নিয়ন্ত্রণে জমিতে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা যেতে পারে। এছাড়া 10,000 ppm এর নিমজাত কৃষি বিষ 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাওয়া যায়। রাসায়নিক উপায়ে জাপ পোকার নিয়ন্ত্রণে ডাইমিথাইট 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। রাসায়নিক কৃষি বিষ প্রয়োগ করার 2 সপ্তাহ পরে ওই জমি থেকে ফসল তোলা উচিত। আমাদের রাজ্যে যে প্রচলিত সবজিটি সবচেয়ে বেশি চাষ হয় তার মধ্যে অন্যতম হলো বেগুন। এই সবজির চাষের জমিতে নানা সমস্যা দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি হলো ঢলে পড়া রোগ। বেগুনের ঢলে পড়া রোগটি নানা কারণে হতে পারে। সঠিক সময়ে এই রোগের নিয়ন্ত্রণ না করলে ফলনের প্রচুর ক্ষতি হয়। এই রোগের কারণ এবং প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে জানালেন মালদা জেলার জেলা উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা বাবাই দাস। আমরা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের এক কৃষক ভাইয়ের জমি পরিদর্শন করলাম। উনি অনেক রকম সবজি চাষ করেন, এর পাশাপাশি বেগুনও করেন। তো ওনার জমি পরিদর্শনকালে বেগুন ক্ষেতে একটি রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। এই রোগটি দেখে যেটা আমরা বুঝতে পারলাম, প্রথমে ঝিমিয়ে ঢলে পড়ছে এবং অবশ্যই গাছ মারা যাচ্ছে। তো এই যে সমস্যাটি, এটি অনেক কারণে হয়ে থাকে। সমস্যাটি মূলত 3টি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে নিমাটোড বা মাটির কৃমি, একটি হচ্ছে ছত্রাক এবং একটি ব্যাকটেরিয়া। প্রথমে আপনি গাছটি শিকড় তুলে ফেলে প্রথমে পর্যবেক্ষণ করুন শিকড়ের মধ্যে কোনো গুটি রয়েছে কিনা। যদি গুটি থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে এটি একটি নিমাটোড বা মাটির কৃমির আক্রমণ, এবং সেই মোতাবেক আপনাকে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি নিমাটোড দেখা যায় তাহলে তার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণ দানাদার কীটনাশক, যেটা কার্বোফিউরান 3G প্রতি বিঘাতে 3 থেকে 4 কেজি হিসাবে প্রয়োগ করতে হবে। এবং আগামী কয়েক বছরের জন্য সেখানে বেগুন জাতীয় সবজি, অর্থাৎ বেগুন, টমেটো, লঙ্কা অথবা আলু, এই গোত্রের সবজিগুলোকে চাষ বন্ধ রাখতে হবে। তার পরিবর্তে গম হোক বা গাঁদা ফুল হোক, এই জাতীয় ফসল চাষ করতে হবে। পরবর্তীকালে যদি একই জমিতে বেগুন বা এই জাতীয় সবজি চাষ করতে হয়, তার আগে পর্যাপ্ত পরিমাণ নিমখোল বিঘাতে 35 থেকে 40 কেজি মতো নিমখোল প্রয়োগ করতে হবে। যদি পরিমাণ বেশি হয় আরও ভালো।
এবং নিমখোল যখন নির্বাচন করবেন তখন দেখবেন সেখান থেকে যেন নিমের গন্ধ পাওয়া যায়। এখন কৃষক বন্ধুর জমিতে কিন্তু আমরা নিমাটোড কোনো রকম পাইনি। এরপরে চলে আসছে আমাদের হয় ছত্রাক অথবা ব্যাকটেরিয়া জনিত কারণে এই সমস্যা হতে পারে। গাছের শিকড় বাদ দিয়ে কাণ্ডের অংশ কেটে নিয়ে একটি কাঁচের গ্লাস নেব, সে গ্লাসে স্বচ্ছ জল ভরবো। জল ভরার পরে সে কাণ্ডের কাটা অংশ যে কোনো একটি অংশ গ্লাসের জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখবো। ডুবিয়ে রাখার পর 1 থেকে 2 মিনিট পর্যবেক্ষণ করতে হবে যে কাটা অংশ যে অংশটা জলের মধ্যে ডুবে রয়েছে সেখান থেকে কোনো সাদা ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে কিনা। যদি ধোঁয়া বেরোয় তাহলে বুঝতে পারবেন যে এটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনার ব্যাকটেরিয়া নাশক যেটি বাজারে স্ট্রেপ্টোমাইসিন বা এগ্রিমাইসিন এই জাতীয় ওষুধ বাজারে পাওয়া যায়, সেটি 1 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে গাছের গোড়ার মাটি ভালো মতো ভিজিয়ে দিতে হবে। মাটি সংলগ্ন কাণ্ডে কিন্তু এরা ভেতরের যে পরিবহন বা সংবহন নালিকা রয়েছে, যেটাকে আমরা ভিতরে জাইলেম বলে থাকছি, সেই জাইলেমের মধ্যে কিন্তু এরা ক্লটিং সৃষ্টি করে বা সেটা অবরুদ্ধ করে দেয়। ফলে গাছ কিন্তু মাটি থেকে যে খাবার বা জল নেয় সেটা কিন্তু গাছের পাতায় পৌঁছয় না এবং সেভাবে কিন্তু গাছ ঝিমিয়ে যাচ্ছে এবং অবশেষে মারা যাচ্ছে। সাধারণত আমরা যেটা বললাম জলে ডুবিয়ে উচ টেস্ট যেটা বলা হয়, সেই টেস্টের মধ্যে ব্যাকটেরিয়া ধরা যায়। আর যদি সেক্ষেত্রে উচ টেস্টে ব্যাকটেরিয়া যদি আপনি ধরতে না পারেন তাহলে স্বাভাবিকভাবে আপনার প্রমাণ হয়ে যায় যেটা ফাঙ্গাস করেছে, ফাঙ্গাস বা ছত্রাকের যেটা হয়ে থাকে একই রকম সিমটম এদের, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে কাণ্ডটা যেটা মাটি সংলগ্ন আছে সেখানে কিন্তু হালকা পচন দেখা যায় এবং যদি আপনারা ভালো মতো খেয়াল করেন সেখানে কাণ্ড সংলগ্ন যে বাকল রয়েছে সেটা কিন্তু আঙুল দিয়ে যদি আপনি হালকা ঘষা দেন তাহলে কিন্তু পুরো বাকলটাই উঠে যায়। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং নিমাটোড তিনটেই কিন্তু আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। এই চাষি ভাইয়ের জমিতে আমরা যা পর্যবেক্ষণ করে দেখলাম ওনার কিন্তু নিমাটোড বা ব্যাকটেরিয়া জনিত কোনো আক্রমণ হয়নি। এটি মূলত ছত্রাক, যেটাকে আমরা ফুজারিয়াম বলে থাকি, সেই ছত্রাক কিন্তু আক্রমণ করেছে এবং সেক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে যে কোনো ছত্রাকনাশক কার্বেন্ডাজিম বা কার্বেন্ডাজিম ম্যানকোজেব মিশ্রণ প্রতি লিটার জলে 2 গ্রাম হিসেবে জলে মিশিয়ে। আর ব্যাকটেরিয়ার সাথে আরও একটা কথা বলার যে যখনই ব্যাকটেরিয়া বা ছত্রাকের এই আক্রমণ দেখা যাচ্ছে এটি কিন্তু মূলত জলের মাধ্যমে ছড়ায়। এই সময় জল সেচ থেকে বিরত থাকুন এবং অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করবেন না। ইউরিয়া সার চাপান হিসেবে দিলে কিন্তু এই রোগটা আরও বেশি ছড়িয়ে যায়। জমির জলসেচের নালা বরাবর কিছু ব্লিচিং পাউডার কাপড়ে পুটলিতে বেঁধে সেই জলসেচ নালার মধ্যে রেখে দিন, যাতে জল সেচের মাধ্যমে আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে যাতে আপনার এই রোগ কোনোভাবে না ছড়ায়। আশা করি কৃষক বন্ধু যদি যা পদক্ষেপ বলা হলো ঠিকঠাকভাবে প্রয়োগ করেন তাহলে বর্তমানে যা সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে আশা করি উনি সুরাহা পাবেন। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।